আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব দ্য আর্ট অফ প্যারাফ্রেজিং, থেমেটিক কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স। প্যারাফ্রেজিং বিষয়টা কি, এটার প্রয়োজনটা কিভাবে হয় বা গুরুত্ব কতটুকু, সেটা তো আমরা জানবই। পাশাপাশি প্যারাফ্রেজিং এর সাথে থেমেটিক কোয়েশ্চেন্স এর উত্তরের সম্পর্কটা কোথায় সেটাও আমরা জানবো। কোনটা জানবো আগে, তাই তো? আচ্ছা, আগে আমরা জেনে নেই যে আমরা কেন শিখবো প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং জিনিসটা কি, এটা আগে সহজ করে বুঝি। আজকের ক্লাসটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তবে নির্ভর করবে আপনার মনোযোগ কতটুকু তার উপর। প্যারাফ্রেজিং, আমরা প্রথমত প্যারাফ্রেজিং কেন শিখব, প্যারাফ্রেজিং জিনিসটা কি। বিষয়টা হলো, আমি একটা বাক্য লিখলাম যে, লক্ষ্য করেন যে আনলেস আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, কমা চিহ্ন দিলাম যে ইউ মে নট রিচ ইউর গোল। তুমি যদি কঠোর পরিশ্রম না করো, তুমি তোমার লক্ষ্যে নাও পৌঁছাতে পারো। এই সেন্টেন্সটা আপনি কপি করতে চাচ্ছেন, দেখে দেখে হুবহু লিখবেন। তো কারো লেখা হুবহু লেখার মধ্যে তেমন কোনো ক্রেডিট নেই। আপনি তো এই লেখাটা কিছুটা পরিবর্তন করতে পারেন, নিজের কিছু শব্দ ঢোকাতে পারেন বা কিছু শব্দ বাদ দিতে পারেন, সেটাই প্যারাফ্রেজিং। মানে খুব সহজ করে যদি বলি, যেমন এটা আছে কমপ্লেক্স সেন্টেন্সে, আমি এটা সিম্পল করব। আমি অর্থ ঠিক রাখলাম, এখানে বলছে কঠোর পরিশ্রম না করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আমি এই অর্থটুকু ঠিক রাখবো, শুধু অর্থটুকু ঠিক রেখে বাক্যটা আমি আমার মতো করে লিখব, আমার নিজস্ব ঢঙে লিখব। এটাই প্যারাফ্রেজিং হবে। তো আমি যদি বাক্যটা একটু সিম্পল সেন্টেন্সে লিখি, তাহলে আমি কি লিখব? উইদাউট, এখানে ওয়ার্কের সাথে আইএনজি করে দিলাম, ওয়ার্কিং। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ব্যতীত, এদিকে যা আছে তাই, ইউ মে নট রিচ ইউর গোল, কঠোর পরিশ্রম ব্যতীত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। দেখেন, এখানে আমি সব শব্দ নেইনি, কিছু শব্দ বাদ দিয়ে পরিবর্তন করেছি, ভিন্ন একটা সেন্টেন্স লিখেছি। এটা কাইন্ড অফ প্যারাফ্রেজিং। তার মানে প্যারাফ্রেজিংটা আমাদের কেন প্রয়োজন হয়? প্রয়োজন হয়, আমরা হয়তো ছোটবেলায় শিখেছি যে ছোটবেলা থেকে আপনারা অভ্যস্ত, একটা প্যাসেজ থাকে পরীক্ষায়, সেই প্যাসেজটা পড়ে বুঝে সেখানে তার অধীনে কতগুলো শর্ট কোয়েশ্চেন্স থাকে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়। তো আমরা অনেকেই ছোটবেলা থেকে অভ্যস্ত এরকম। আমরা দেখি একটা প্যাসেজের অধিকাংশ প্রশ্নের, মানে একটা প্যাসেজের প্রশ্নের মধ্যে প্রশ্নবোধক বাক্যটিতে অধিকাংশ শব্দগুলো প্যাসেজের কোন লাইনটিতে আছে, মানে প্রশ্নবোধক বাক্যটির অধিকাংশ শব্দ প্যাসেজের কোন বাক্যে আছে। যে বাক্যে আছে, আমরা অনেক সময় সেই বাক্য পুরোটাকে নিয়ে এসে দিই উত্তর হিসেবে। এভাবে আপনি ভালো মার্কস পাবেন না। আপনাকে এই প্যাসেজের সেন্টেন্সটি আপনি নিতে পারবেন, তবে প্যারাফ্রেজ করতে হবে, কিছুটা পরিবর্তন করতে হবে। মূল থিম ঠিক রেখে আপনি নিজের কিছু শব্দ নেবেন, প্রশ্নবোধক বাক্য থেকে কিছু শব্দ নেবেন, নিয়ে একটা সম্ভাব্য উত্তর রেডি করবেন। দিস ইজ কল্ড সিম্পলি প্যারাফ্রেজিং। যে কোনো প্যাসেজ থেকে প্রশ্ন সমাধানের জন্য আমাদের একটা সহজ পদ্ধতি আমরা ব্যবহার করব। আগে প্যাসেজ পড়ব না, আগে আমরা প্রশ্ন পড়ে নিব। ধরা যাক 5টি প্রশ্ন আছে বা 10টি প্রশ্ন আছে, আপনি 5টা প্রশ্ন বা 10টা প্রশ্ন একবার পড়ে নেবেন। পড়ার পর প্যাসেজটা পড়া শুরু করলে আপনি সহজে বুঝতে পারবেন যে প্যাসেজের কোন প্রশ্নের উত্তর কোন লাইনে আছে। তো ঠিক এভাবে যদি আপনি যান, তাহলে আপনার টাইম সেভ হবে এক্সাম হলে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে কিছু প্যাসেজের প্রশ্ন যুক্ত করেছি। দেখেন, এই যে প্রত্যেকটা স্লাইডে আমি একটা দুইটা করে প্রশ্ন রেখেছি। বলা যায় আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আমি যুক্ত করেছি এগুলো একদম সহজ লেভেলের প্রশ্ন আর কি। উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু সাহস হোক। আমরা আরো অনেক জটিল কঠিন প্রশ্ন নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। আচ্ছা, তো দেখা যাক, যেমন প্যাসেজের এই অংশটুকু, এটা আমি আগে পড়লাম না, আমি না পড়ে আগে প্রশ্ন পড়ে নিলাম। তাতে আমার সুবিধাটা কি একটু দেখা যাক। আমার সুবিধা হচ্ছে, এখানে বলেছে, ইন হোয়াট ওয়েজ আর হিউম্যানস ডিস্টাবিলাইজিং দ্য গ্লোবাল বায়োস্ফিয়ার। ইন হোয়াট ওয়েজ, কোন উপায়গুলো দ্বারা হিউম্যানস মানে মানুষ, ডিস্টাবিলাইজিং
অস্থিতিশীল করে তুলতেছে দ্য গ্লোবাল বায়োস্ফিয়ার, পৃথিবীর জীবমণ্ডলকে। ধরা যাক ডিস্টাবিলাইজিং এর শব্দের মিনিংও আপনি জানেন না, গ্লোবাল বায়োস্ফিয়ারের মিনিংও আপনি জানেন না, শুধু ওয়ের মানে জানেন যে উপায়। তাহলে আপনি অনুমান করে নেন, অ্যাটলিস্ট পরীক্ষার হলে এভাবে চিন্তা করবেন যে কোন উপায়গুলোর দ্বারা হিউম্যান নামক জিনিসটা, হিউম্যান মানে মানুষ, এটাও আপনি জানেন না, ধরে নিলাম। তখন আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে কোন উপায়গুলোর দ্বারা হিউম্যান গ্লোবাল বায়োস্ফিয়ারকে ডিস্টাবিলাইজ করতেছে। এটা মাথায় রেখে আপনি প্যাসেজটা পড়তেছেন। এখানে বলা হয়েছে যে অন টপ অফ নিউক্লিয়ার ওয়ার ইন দ্য কামিং ডিকেডস humankind will face a new existential threat, ecological collapse, that was hardly registered on the political radar in the 1960s. Human are, এই যে আমরা দেখেন ডিস্টাবিলাইজ শব্দটা পেয়েছি, তার মানে আমি ধরে নিলাম বা ধরে নিতে পারি যে আমার এখান থেকে শুরু করে, হ্যাঁ, এখান থেকে শুরু করে আমার উত্তরটা পাওয়ার সম্ভাবনা আছে যে হিউম্যানস আর ডিস্টাবিলাইজিং দ্য গ্লোবাল বায়োস্ফিয়ার অন মাল্টিপল ফ্রন্টস। মানে অনেক দিক থেকে আমার মানুষরা হচ্ছে এই জীবমণ্ডলকে ব্যাহত করতেছে, অস্থিতিশীল করতেছে। কি কি বলছে যে উই আর টেকিং মোর অ্যান্ড মোর রিসোর্সেস আউট অফ দ্য এনভায়রনমেন্ট, আমরা পরিবেশ থেকে অনেক অনেক সম্পদ নিচ্ছি, হোয়াইল বাট এর বিনিময়ে পক্ষান্তরে পাম্পিং ব্যাক ইনটু দ্য এনরমাস কোয়ান্টিটিস অফ ওয়েস্ট অ্যান্ড পয়জনস, বিনিময়ে আমরা পরিবেশকে কিছু দিচ্ছি না, বরং বজ্র, বিষ এগুলো ঢেলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার এখানে প্রশ্ন ছিল যে কোন উপায়ে হিউম্যানরা ডিস্টাবিলাইজ করে গ্লোবাল বায়োস্ফিয়ারকে। তাহলে আমরা তো উত্তর এখানেই পেয়ে গেছি। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি? উত্তরটা আমরা শুধু ইন হোয়াট ওয়েস এই অংশটুকুর মধ্যে উত্তর ঢুকাই দিলেই আপনার বাকিটা কিন্তু রেডি আছে। আমি ইন হোয়াট ওয়েস এর জায়গায় লিখে দিব যে মাল্টিপল ফ্রন্টস, বলা যায় না? তাহলে আমি বলতে পারি যে অন মাল্টিপল, খেয়াল করেন টু দ্য পয়েন্টে কিভাবে হতে পারে, অন মাল্টিপল ফ্রন্টস, অন মাল্টিপল ফ্রন্টস কমা চিহ্ন দিয়ে আমি এবার সাবজেক্ট নিব, সাবজেক্ট কি হিউম্যানস। এটা প্রশ্নবোধক বাক্য ছিল জন্য সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব, কিন্তু আমি তো অ্যাসার্টিভ সেন্টেন্সে উত্তর করব, তাই না? তাহলে আমি আগে নিব হিউম্যানস, সো লিখলাম হিউম্যানস, আর এদিকে যা আছে দেখে দেখে লিখব, ডিস্টাবিলাইজিং দ্য গ্লোবাল বায়োস্ফিয়ার, গ্লোবাল বায়োস্ফিয়ার। নানা রকম উপায়ে মানুষ বৈশ্বিক জীবমণ্ডলকে হচ্ছে অস্থিতিশীল করতেছে, কিন্তু কোন উপায়ে সেটা আপনাকে বলতে হবে। শুধু বললে হবে যে নানা উপায়ে করতেছে, নো, সেই উপায়গুলো অ্যাটলিস্ট কয়েকটা উপায় আপনাকে উল্লেখ করতে হবে। তখন আমি কি লিখে দিলাম যে লাইক, এখানে আমি দিলাম যে সাসেস, যেমন কি কি, একটা হলো টেকিং রিসোর্সেস, এই যে এই জিনিসটাকে আমি কিছুটা পরিমার্জিত করে নেব, আমি দিলাম যে টেকিং রিসোর্সেস। আপনি চাইলে এটাকে কি করতে পারেন জানেন, আপনি এখানে পয়েন্ট করে করে লিখতে পারেন, ড্যাশ দেওয়ার পরে আপনি এবার পয়েন্ট করবেন, পয়েন্ট করে করে লিখবেন। কিরকম পয়েন্ট করব, যেমন এখন আমি লিখব সাসেসের পরে একটা লিখতেছি যে টেকিং রিসোর্সেস, নানা রকম সম্পদ গ্রহণ করা, ফ্রম দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ থেকে। এইখানে আমরা এক্সেসিভ রিসোর্সেস লিখতে পারি, মানে অতিমাত্রায় রিসোর্স গ্রহণ করা, এক্সেসিভ রিসোর্সেস ফ্রম দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ থেকে অতিমাত্রায় রিসোর্সেস গ্রহণ করা। আচ্ছা, আরেকটা পয়েন্ট কি লিখতে পারি আমরা, যে পরিবেশের মধ্যে এই যে লেখা আছে পাম্পিং ব্যাক ইনটু এনরমাস কোয়ান্টিটিস অফ ওয়েস্ট অ্যান্ড পয়জন, তাহলে আমি বলতে পারি যে পাম্পিং, পাম্পিং কি পাম্প করে, ওয়েস্ট অ্যান্ড পয়জন,
অ্যান্ড পয়জন। কোথায়? উত্তর হচ্ছে আপনার ব্যাক ইনটু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের মধ্যে সেগুলো আবার ফিরিয়ে দেয় বজ্র। আচ্ছা, আরো আছে এই প্যাসেজে কিছু এরকম যেগুলোর মাধ্যমে গ্লোবাল বায়োস্ফিয়ারকে মানুষ ডিস্টাবিলাইজ করতেছে। আরটা লিখতে পারি আমি ডিসরাপ্টিং। ডিসরাপ্ট মানে ধ্বংস করা, ব্যাহত করা। ডিসরাপ্টিং দ্য ইকোসিস্টেমস, ইকোসিস্টেমকে ব্যাহত করা, এগুলোর মাধ্যমে। লক্ষ্য করেন আমি প্যাসেজ থেকে কিন্তু অনেকগুলো শব্দ নিয়েছি, সরি প্রশ্ন থেকে অনেকগুলো শব্দ নিয়েছি। প্রশ্নে আমি শুধু এইটুকু অংশ বাদ দিয়েছি। এটার জায়গায় আমি কি লিখেছি? অন মাল্টিপল ফ্রন্টস। হ্যাঁ, আপনি মাল্টিপল ফ্রন্টস না লিখে ইন ভেরিয়াস ওয়েজও লিখতে পারেন, সমস্যা নেই। আপনি বলতে পারেন যে হিউম্যানস আর ডিস্টাবিলাইজিং দ্য গ্লোবাল বায়োস্ফিয়ার ইন ভেরিয়াস ওয়েজ বা অন মাল্টিপল ফ্রন্টস। তারপরে লিখলাম সাচ অ্যাজ, যেমন taking excessive resources from the environment, pumping waste and poison back into the environment, disrupting the ecosystem. তো এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। এখানে প্যাসেজের একটা অংশ থেকেই আমি দ্বিতীয় প্রশ্নটি নিয়েছি। আসলে আমি খুব সুকৌশলে প্রশ্নগুলো এখানে ইনপুট করেছি যেন আপনাদেরকে আমি সহজে বোঝাতে পারি প্যাসেজের কোন অংশটুকু থেকে আপনি উত্তরটা লিখতে পারবেন। প্যাসেজটা একটা অনেক বড়, তো আমি যদি একটা বড় প্যাসেজ লিখি একসাথে তারপর প্রশ্ন দেই তাহলে আমাকে অনেকগুলো স্লাইড নিয়ে এসে আপনাকে বোঝাইতে হবে। এজন্য প্রশ্নের উত্তর যেখানে থাকার কথা আমি প্রশ্নটা সেই পার্টে লিখে রাখছি। এখানে একটা প্রশ্ন আছে কি, when is phosphorus described as both an essential nutrient and a toxic substance? কি বলছে? না বোঝার তো কথা না। আমি গত ক্লাসে তো এই প্যাসেজটি বুঝিয়েছি একদম প্রতিটি ওয়ার্ড এর মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম ধরে ধরে। না বোঝার কথা না। সো এখানে বলছে যে কখন ফসফরাসকে একই সাথে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট অ্যান্ড টক্সিক সাবস্টেন্স, কখন ফসফরাসকে আবশ্যকীয় পুষ্টি এবং কখন ফসফরাসকে বিষ হিসেবে মনে করা হয়। মানে একই ফসফরাস কখনো কখনো গাছের বৃদ্ধির জন্য আবশ্যকীয় পুষ্টি উপাদান আর কখনো কখনো বিষাক্ত উপাদান। সো কখন ফসফরাস বিষাক্ত উপাদান আর কখন ফসফরাস হচ্ছে আবশ্যকীয় উপাদান, এটা আপনার কাছে জানতে চেয়েছে। তো ভালো কথা। তো আপনি যখন এই প্রশ্নটা পড়ে প্যাসেজে আসবেন, ফসফরাস শব্দটা যেখানে আছে সেখানে কিন্তু আপনার দৃষ্টি আটকে যাবে। ফসফরাস কোথায় আছে? ফসফরাস, ফসফরাস শব্দটি আছে এই যে, দেখেন কি লেখা আছে। বলতে দ্য ইউজ অফ ফসফরাস, ফসফরাসের ব্যবহার। দ্য ইউজ অফ ফসফরাস, ফসফরাসের ব্যবহার অ্যাজ আ ফার্টিলাইজার, সার হিসেবে। আচ্ছা, কেমন? ইন স্মল কোয়ান্টিটিস, যদি পরিমাণ অল্প হয় তাহলে ইট ইজ অ্যান এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ফর দ্য গ্রোথ অফ প্ল্যান্টস। আচ্ছা, তাহলে কখন এটা নিউট্রিয়েন্ট হয়? যখন পরিসর অল্প তখন গাছের বৃদ্ধির জন্য এটা আবশ্যকীয়। আর বাট ইন এক্সেসিভ অ্যামাউন্টস ইট বিকামস টক্সিক। তাহলে আমরা কি করব জানেন? আমরা এই প্রশ্নটির উত্তর এই লাইন দুইটা থেকেই বের করতে পারবো। তাহলে আপনি কিভাবে লিখবেন? যে কোনো প্রশ্নবোধক বাক্য থেকে যদি আপনি উত্তর লিখতে যান, প্রশ্নবোধক বাক্যটির মধ্যে মানে প্রশ্নের মধ্যেই বলা যায় 30 থেকে 40% উত্তর লুকিয়ে আছে। কিভাবে নেবেন সেটা? আপনি এখান থেকে সাবজেক্ট খুঁজে বের করেন। সাবজেক্ট চিনতেছেন না? সমস্যা নেই। ভার্ব কোনটা? ইজ। ইজ যদি ভার্ব হয় তাহলে এটা সাবজেক্ট। কেন? কারণ প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের পূর্বেই অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমি আগে সাবজেক্টটা নিলাম ফসফরাস। আমি দেখে দেখে লিখতেছি সুন্দর করে যে ফসফরাস। এবার আমার বাকি অংশটুকু নিব। বাকি অংশ কি আছে? ইজ ডেসক্রাইবড। সো আমি দেখে দেখে লিখলাম ইজ ডেসক্রাইবড। আচ্ছা, ফসফরাসকে কখন এসেনশিয়াল হিসেবে ডেসক্রাইব করা হয়, তাই না? তাহলে এখন এইটুকুনি অ্যান এসেনশিয়াল, অ্যান এসেনশিয়াল nutrient, an essential nutrient for the growth of plants, for the growth of plants. ফসফরাসকে
গাছের বৃদ্ধির জন্য আবশ্যকীয় উপাদান মনে করা হয়। কখন বলেন তো? ইন স্মল কোয়ান্টিটিস। এখন আমি দিলাম ইন স্মল কোয়ান্টিটিস। এটাই প্যারাফ্রেজিং। কিন্তু আপনি যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হুবহু নিয়ে এসে বসায় দেন, তাহলে আপনার মার্কস ভালো আসবে না। দেখেন, আমি কিন্তু এটাই লিখছি, বাট আমি পরিবর্তন করছি। আমি ইটের জায়গায় ফসফরাস লিখছি, আর ইন স্মল কোয়ান্টিটিসকে আমি বাক্যের শুরুতে না, বরং লিখছি কোথায়? শেষে লিখেছি। তাহলে কিছুটা পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমি একটা উত্তর লিখছি শুধু। আমাকে প্রশ্ন করছে ফসফরাসটা কখন এসেনশিয়াল আর কখন টক্সিক। তাহলে কখন এসেনশিয়ালটা আমি বলছি। এখন আমি একটা লাইন গ্যাপ দেই, এক লাইন গ্যাপ রেখে লিখি, তাহলে আমার আমার প্রশ্নের উত্তরটা পরীক্ষক পড়ে মজা পাবে। আচ্ছা, তাহলে আমি এখন বলবো যে কখন এটা টক্সিক হয়। তো আমি এবার লিখে দিলাম অ্যান্ড, বা আমি লিখতে পারি যে অন দ্য আদার হ্যান্ড। লেখা যায় না? অন দ্য আদার হ্যান্ড মানে কি? বিপরীত পক্ষে, অপর পক্ষে, এরকম অর্থের জন্য আমি অন দ্য আদার হ্যান্ড লিখতে পারি। তো আমি বলতে পারি যে অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে, ইট, ইট মানে এই ফসফরাস, ইট বিকামস টক্সিক। এটা, এই যে এটা টক্সিক হয় কখন? ইন এক্সেসিভ অ্যামাউন্টস। তাই আমি বলে দিলাম যে ইন এক্সেসিভ অ্যামাউন্টস। দেখেন কি সুন্দর করে আপনি প্যাসেজ থেকেই শব্দ বাক্য নিয়ে, প্রশ্ন থেকে কিছু শব্দ বাক্য নিয়ে, আর আপনার নিজস্ব সেন্টেন্সের স্টাইল থেকে আপনি উত্তর লিখে ফেলেছেন। ফসফরাস ইজ ডেসক্রাইবড অ্যান এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ফর দ্য গ্রোথ অফ প্ল্যান্টস ইন স্মল কোয়ান্টিটিস। অন দ্য আদার হ্যান্ড ইট বিকামস টক্সিক ইন এক্সেসিভ অ্যামাউন্ট। ব্যাস, আপনার উত্তর হয়ে গেল। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে টু দ্য পয়েন্টে উত্তর লেখার, অর্থাৎ আপনার কাছে যতটুকু জানতে চেয়েছে ততটুকুই, তার বাইরে বাড়তি কিছু লেখার প্রয়োজন নেই। এটা হয়ে গেল। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আপনারা বুঝে গেছেন। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলা হয়েছে যে হাউ ক্যান আ ফার্মার গ্রোয়িং কর্ন ইন আইওয়া কিল ফিশ ইন দ্য গালফ অফ মেক্সিকো। হাউ, কিভাবে, আ ফার্মার একজন কৃষক, গ্রোয়িং কর্ন ইন আইওয়া, আইওয়া একটা স্থান, আমি তার বর্ণনা দিয়েছি বিশদ। সে আইওয়াতে ভুট্টা চাষ করা একজন কৃষক কিভাবে কিল ফিশ, মাছ মেরে ফেলে, ইন দ্য গালফ অফ মেক্সিকো, মেক্সিকো উপসাগরের। বুঝতেছেন না? কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হলে আমার কিচ্ছু করার নেই। এই প্যাসেজটা আমি অত্যন্ত যত্ন সহকারে মিনিং বিশুদ্ধভাবে আপনাদেরকে এর আগের ক্লাসে বুঝিয়েছি। তার মানে যদি আপনি আগের ক্লাসটা স্কিপ করে আসেন, তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য কষ্টকর হবে। আচ্ছা, তাহলে আমরা একটা গল্প পড়ছিলাম যে মেক্সিকো উপসাগরের একজন কৃষক, সে তার অজান্তেই, সরি, আইওয়ার একজন কৃষক তার অজান্তে মেক্সিকো উপসাগরের মাছকে মেরে ফেলে। কিভাবে? কিভাবে মারে সেটা আমরা লিখব। তো আমরা চাইলে প্রশ্ন থেকেই উত্তর লিখতে পারি। কিভাবে? আপনি আগে সাবজেক্ট খুঁজে বের করেন। এখানে সাবজেক্ট কোনটা? এখানে ভার্ব কোনটা? ক্যান। ক্যান যদি ভার্ব হয় তাহলে এই পুরো অংশটাই হলো সাবজেক্ট। এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা হলো মূল ভার্ব। এই পুরোটাই সাবজেক্ট। আমি কেমনে বুঝলাম? আপনি জানেন প্রশ্নবোধক বাক্য করার সময় আগে অক্সিলারি ভার্ব নেওয়া হয়, তারপর সাবজেক্ট নেওয়া হয়, তারপর মূল ভার্ব। তাহলে যেহেতু কিলটা মূল ভার্ব, তার মানে পুরোটাই এখানে সাবজেক্ট। সাবজেক্টের সাথে একটা ফ্রেজ যুক্ত হতেই পারে। তাহলে আপনি উত্তর লেখার সময় তো আগে সাবজেক্ট নেবেন। তো আমি সাবজেক্ট লিখে ফেলি, আ ফার্মার, একজন কৃষক, তারপর আছে গ্রোয়িং, এদিকে কর্ন ইন আইওয়া, সাবজেক্ট পেলাম। এবার ভার্ব নেন, ক্যান, মূল ভার্ব নেন কিল, তারপরে নেন ফিশ, মাছ হত্যা করতে পারে। কোথায়? ইন দ্য গালফ অফ মেক্সিকো, অফ মেক্সিকো।
লিখছি তো। এখন শুধু আপনি দেন কিসের দ্বারা, কিভাবে, বাই দ্বারা, মানে কোন কাজের দ্বারা। দেখেন খুঁজেন, এখানে একটা গল্প আছে কিন্তু, যে modern industrial farming is based on artificially fertilizing the fields with plenty of phosphorus, but the high phosphorus runoff the farms subsequently poisons rivers, lakes and oceans with a devastating impact on marine life. A farmer growing corn ... এইভাবে সে মাছ হত্যা করে। তার মানে বাই ইউজিং, ব্যবহারের দ্বারা। কি ব্যবহারের দ্বারা? কি ব্যবহারের দ্বারা? হাই ফসফরাস। হাই মানে উচ্চ মাত্রার ফসফরাস। কোথায় ব্যবহার করে? হাই ফসফরাসটা কোথায় ব্যবহার করে? কোন জায়গায় সে ব্যবহার করে? তার হচ্ছে আপনার ফার্মে, আবাদি জমিতে। তাহলে আমি বলতে পারি ইন হিজ ফার্মস। তাহলে বাই ইউজিং হাই ফসফরাস ইন হিজ ফার্মস, তার কৃষি জমিতে বা ফার্মল্যান্ডে যখন সে উচ্চ মাত্রার ফসফরাস ব্যবহার করে তার দ্বারা। কোন ফসফরাস? আমি এখানে একটা কমা চিহ্ন দিয়ে লিখলাম যে দ্যাট, যা সাবসিকুয়েন্টলি পরবর্তীতে, দ্যাট সাবসিকুয়েন্টলি পরবর্তীতে কি হয়? রান অফ, গড়িয়ে যায়। এখানে আমি লিখতে পারি রানস অফ, সিঙ্গুলার নাম্বার হিসেবে, গড়িয়ে যায়। কোথায় থেকে গড়িয়ে যায়? এবং সেগুলো হচ্ছে পয়জন করে রিভারকে, এমনকি আপনার ওই যে মেক্সিকোর উপসাগরকেও। রানস অফ অ্যান্ড বিকামস, হয়, দ্য রিজন অফ কিলিং ফিশ, মাছ হত্যার কারণ হয়। কি লিখছি দেখেন, আপনি মনোযোগ দেন। আ ফার্মার গ্রোয়িং কর্ন ইন আইওয়া ক্যান কিল ফিশ ইন দ্য গালফ অফ মেক্সিকো বাই ইউজিং হাই ফসফরাস। এতটুকু লিখলেই চলে। আর একটু ব্যাখ্যা করলাম ফসফরাসটা কোথায় ব্যবহার করে, ইন হিজ ফার্মস। তারপর দ্যাট মানে ওই ফসফরাসের কথা বলা হয়েছে। দ্যাট সাবসিকুয়েন্টলি পরবর্তীতে রান অফ, গড়িয়ে যায়, অ্যান্ড বিকামস দ্য রিজন অফ কিলিং ফিশ, এবং সেগুলো হচ্ছে মাছ হত্যার কারণ হয়ে দাঁড়ায়। আপনি আরো লিখতে পারেন সেগুলো গড়িয়ে কোথায় যায়? সমুদ্রতে যায় এবং মাছ হত্যার কারণ হয়। এভাবে আপনি প্যাসেজ থেকে আর প্রশ্ন থেকে এবং আপনার নিজের কিছু একত্রিত করে উত্তর করবেন, সেটি হলো কি প্যারাফ্রেজিং। ওকে, আমরা এবার তার পরের প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হুইচ ইকোসিস্টেমস ডাজ দ্য অথর মেনশন অ্যাজ বিং ইন ডেঞ্জার অফ ডিস্ট্রাকশন। এই প্যাসেজে লেখক দুইটা ইকোসিস্টেমের কথা মেনশন করছে, যা মানে ধ্বংস করতে পারে মানুষ, এরকম দুইটা ইকোসিস্টেমের কথা বর্ণনা করেছে। তো এই যে হুইচ ইকোসিস্টেমস, এইখানে আমার উত্তরটুকু বসবে। ঠিক আছে, তার আগে আমি সাবজেক্ট নেই। প্রশ্নবোধক বাক্য থেকে উত্তর করতে গেলে আপনার তোকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কোনটা? ডাজ যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে আমার সাবজেক্ট হচ্ছে দা অথর। সো আমি লিখে দিলাম দা অথর। এবার ভার্ব নেন, ভার্ব কোনটা বলেন? মেনশন। সো আমি লিখলাম মেনশন, এর সাথে এস, মেনশনস। এখন কাকে মেনশন করছে, কোন ইকোসিস্টেম দুইটা, সেটা নাম আগে লিখতে হবে। একটা ইকোসিস্টেম হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান গ্রেট ব্যারিয়ার রিফ, আরেকটা হলো দ্য অ্যামাজন রেইন ফরেস্ট। তাহলে ওই দুইটা আগে লিখি। তাহলে মেনশনস দ্য, আমি একটা সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে লিখলাম দ্য অস্ট্রেলিয়ান, দ্য অস্ট্রেলিয়ান গ্রেট ব্যারিয়ার রিফ, GREAT, গ্রেট ব্যারিয়ার রিফ। আরেকটার নাম হচ্ছে দ্য অ্যামাজন রেইন ফরেস্ট, অ্যান্ড দ্য অ্যামাজন রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট। ওকে,
তাহলে আমি ইকোসিস্টেম দুটার নাম লিখছি। তাহলে আমার সাবজেক্ট দ্য অথর, ভার্ব মেনশন। তাহলে আমি লিখছি, এবার কি মেনশন করে? এই দুইটা ইকোসিস্টেমের কথা মেনশন করে। ওকে, তাহলে এই দুইটা ইকোসিস্টেম, এখানে আমি লিখতে পারি দ্য অথর মেনশনস টু ইকোসিস্টেমস, টু ইকোসিস্টেমস। তারপরে ড্যাশ চিহ্ন দিতে পারি। দ্য অথর মেনশনস টু ইকোসিস্টেমস ড্যাশ দিয়ে দ্য অস্ট্রেলিয়ান গ্রেট ব্যারিয়ার রিফ অ্যান্ড দ্য অ্যামাজন রেইন ফরেস্ট। তারপরে আপনি প্রশ্নের বাকি অংশটুকু লিখে দেন, অ্যাজ বিং as being in danger of destruction, যেগুলো ধ্বংস হওয়ার আশঙ্কায় আসে, এরকম দুইটা ইকোসিস্টেম। প্রশ্নের সাবজেক্ট নিয়েছি, ভার্ব নিয়েছি। এবার অবজেক্টটা শুধু আমি প্যাসেজ থেকে বসিয়ে দিয়েছি দুইটা ইকোসিস্টেমের নাম, তারপরে প্রশ্নের বাকি অংশটুকু যুক্ত করে দিচ্ছি। তার মানে কি, অধিকাংশ উত্তর তো প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। কি বুঝতে পারলেন? এবার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নে বলা হয়েছে, হাউ ইজ হোমো স্যাপিয়েন্স মরফিং ফ্রম অ্যান ইকোলজিক্যাল সিরিয়াল কিলার ইনটু অ্যান ইকোলজিক্যাল ম্যাস মার্ডার। হোমো স্যাপিয়েন্স মানুষ কিভাবে মরফিং, আমরা শিখেছিলাম মরফ মানে কি, ট্রান্সফর্ম হওয়া। মানুষকে ইকোলজিক্যাল সিরিয়াল কিলার বলেছে লেখক, তো সেখান থেকে ট্রান্সফর্ম হয়ে মানুষ এখন ইকোলজিক্যাল ম্যাস মার্ডারার হয়ে গেছে। কেমনে হয়েছে? আগে কেন ইকোলজিক্যাল সিরিয়াল কিলার বলা হতো, আর এখন কেন ইকোলজিক্যাল ম্যাস মার্ডারার বলা হয়? কারণটা কি? তাহলে আমরা এই প্রশ্নের উত্তর সম্ভবত আমরা এখানেই পাবো, এখানেই আছে, একটু খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে। এখানে বলেছে হিউম্যান, না এখানে তো দেখতেছি না হিউম্যানকে ইকোলজিক্যাল সিরিয়াল কিলার বলা হয়েছে, নাই। তার মানে আমার এই প্রশ্নটা এখানে সেট করা ভুল হয়েছে। আমাকে সেখানে যেতে হবে যেখানে আছে যে হিউম্যানকে বলা হয়েছে। কোথায় আছে দেখেন তো, হিউম্যানকে সিরিয়াল কিলার কোথায় বলা হয়েছে? এখানে আছে এই পাঠটুকুতে, এই পাঠটুকুতেও নেই। তাহলে নিশ্চয়ই এর আগের পার্টের মধ্যে থাকতে পারে। এখানেও নেই। হ্যাঁ, এইখানে কিন্তু আছে, দেখেন। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, খেয়াল করেন, এই যে হাজার হাজার বছর ধরে হোমো স্যাপিয়েন্স বিহেভড অ্যাজ অ্যান ইকোলজিক্যাল সিরিয়াল কিলার। নাও ইট ইজ মর্ফিং ইনটু অ্যান ইকোলজিক্যাল ম্যাস মার্ডারার। কেন? বলছে যে মানুষ এই ইকোসিস্টেমকে ধ্বংস করতেছে, আর তার আগে বলছে মানুষ অনেক প্রাণী উদ্ভিদকে ধ্বংস করছিল। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে মানুষ যখন প্রাণী আর বৃক্ষ এগুলো ধ্বংস করতেছিল একদম একটার পর একটা, তখন মানুষকে বলা হচ্ছিল শুধু ইকোলজিক্যাল সিরিয়াল কিলার। যখন সেই মানুষ শুধু প্রাণী না, প্রাণীর আবাসস্থলকেও, মানে আবাসস্থানকেও ধ্বংস করা শুরু করেছে, তখন বলা হয়েছে মানুষকে ইকোলজিক্যাল ম্যাস মার্ডারার। তাই না? তো এটা আমরা একটু নিজের মধ্যে করে ব্যাখ্যা করব। তাহলে এখানে সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট কোনটা? হোমো স্যাপিয়েন্স। তার আগে লিখে ফেলি যে হোমো স্যাপিয়েন্স ইজ মরফিং from an ecological serial killer into an ecological mass murderer। তাহলে আমরা প্রশ্ন থেকে কিন্তু সব লিখে ফেলছি যে মানুষ ইকোলজিক্যাল সিরিয়াল কিলার থেকে ইকোলজিক্যাল ম্যাস মার্ডারারে রূপান্তর হয়েছে।
আচ্ছা, ওকে ফাইন। তো এখন কিভাবে হয়েছে, হাউ সেটা কিভাবে হয়েছে, তা আমি বলতে পারি যে বাই ডিস্ট্রয়িং দ্য হ্যাবিটেটস, আবাসস্থল, অ্যান্ড দ্য ইকোসিস্টেমস। ব্যাস, উত্তর হয়ে গেল যে বাস্তুতন্ত্রকে এবং প্রাণীদের বসবাসের স্থানকে ধ্বংস করার দ্বারা মানুষ ইকোলজিক্যাল সিরিয়াল কিলার থেকে ইকোলজিক্যাল ম্যাস মার্ডারারে রূপান্তর হয়েছে। আশা করি বুঝে গেছি। টু দ্য পয়েন্টে উত্তর হবে। আপনি যদি এই প্রশ্নের উত্তর লিখতে চান, অনেক কিছু লেখা যায়। এক সময় মানুষ বন্য প্রাণী মারতো, অনেক অনেক প্রাণীকে হত্যা করত, অনেক বৃক্ষ কেটে ফেলতো, তখন মানুষকে বলা হতো ইকোলজিক্যাল সিরিয়াল কিলার। তারপর মানুষ ইকোসিস্টেমকে, অস্ট্রেলিয়ান গ্রেট ব্যারিয়ার রিফকে, অ্যামাজন রেইন ফরেস্টকে ধ্বংস করা শুরু করেছে, তখন হয়ে গেল ম্যাস মার্ডারার। সেই এতগুলো কথাকে আমরা অতি সংক্ষেপে লিখেছি। তাহলে কি হলো, এই প্রশ্নে আমরা নতুন যোগ করছি কোন অংশটুকু দেখেন, এই যে বাই থেকে এতটুকু। এই জন্য বলি প্রশ্নবোধক বাক্যের মধ্যে অধিকাংশ উত্তর লুকিয়ে থাকে, একটু শুধু ইউটিলাইজ করতে জানতে হবে। কিভাবে ইউটিলাইজ করব, প্রশ্নবোধক বাক্য থেকে আগে সাবজেক্ট নেবেন, ভার্ব নেবেন, যা আছে লিখবেন, এরপর মূল উত্তরটুকু যোগ করে দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে হাউ দিয়ে প্রশ্ন হলে উত্তরের শেষে বাই যুক্ত হয়, বাই দ্বারা, এটার দ্বারা। ওকে, এর পরের প্রশ্নে আমরা যাই। এর পরের প্রশ্নে বলা হয়েছে why was Earth's climate during the Holocene period important for human societies? আচ্ছা, সো হোলোসিন পিরিয়ডের মধ্যে পৃথিবীর জলবায়ুটা মানব সমাজের জন্য কেন এটা গুরুত্বপূর্ণ ছিল, কেন গুরুত্বপূর্ণ ছিল, কেন? তাহলে হোলোসিন পিরিয়ড কোথায় আছে আমরা সেটা একটু খুঁজে দেখি। দেখেন তো কোথায় আছে হোলোসিন পিরিয়ড। আমরা হোলোসিন পিরিয়ডকে যদি খুঁজে দেখি, আমরা হোলোসিন পিরিয়ড পেয়েছি পেয়েছি পেয়েছি, হ্যাঁ এইখানে থাকার কথা, নেই এখানে। আচ্ছা, হোলোসিন পিরিয়ড কোথায় আছে একটু খুঁজে দেখি। সম্ভবত এর আগের প্যারাতে, না তারও আগে। এই যে এইখানে আছে। তো এইখানে বলছিল যে হলোসিন পিরিয়ডের আর্থ ক্লাইমেট মানুষের জন্য কেন গুরুত্বপূর্ণ ছিল। এখানে উত্তর আছে, ডিউরিং দ্য হলোসিন পিরিয়ড আর্থ ক্লাইমেট হ্যাজ বিন রিলেটিভলি স্টেবল। জলবায়ুটা তুলনামূলক স্থিতিশীল ছিল, এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় ক্লাইমেটটা ছিল রিলেটিভলি স্টেবল, এটাই তো কারণ। আচ্ছা, তাহলে আমরা ওই প্রশ্নটার উত্তর এখানে যোগ করে দিতে পারি। তাহলে আমরা জাস্ট এই যে হোয়াইটাকে বাদ দিলাম উত্তর লেখার সময়, এটাও বাদ দিলাম, সাবজেক্ট হিসেবে নিলাম আর্থস ক্লাইমেট ডিউরিং দ্য হলোসিন পিরিয়ড ওয়াজ ইম্পর্টেন্ট ফর হিউম্যান সোসাইটিস বিকজ, কারণ। হোয়াই দিয়ে প্রশ্ন হলে আপনি বিকজ যোগ করতে পারেন। বিকজ কারণ দ্য ক্লাইমেট ওয়াজ রিলেটিভলি স্টেবল। দেখলেন, মানে প্রশ্নবোধক বাক্যটা আমি অ্যাসার্টিভ স্টাইলে নিলাম। আমি আগে সাবজেক্ট নিয়েছি, সাবজেক্টটা হচ্ছে আমার এই যে আর্থস ক্লাইমেট ডিউরিং দ্য হলোসিন পিরিয়ড, তারপর আমি ভার্বটা সাবজেক্টের সামনে থেকে না নিয়ে সাবজেক্টের পরে বসিয়েছি, ওয়াজ ইম্পর্টেন্ট ফর হিউম্যান সোসাইটিস। এখন কেন, কারণটা কি, বিকজ দ্য ক্লাইমেট ওয়াজ রিলেটিভলি স্টেবল, জলবায়ু ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল, তাই গুরুত্বপূর্ণ ছিল, শেষ উত্তর। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, হাউ দিয়ে যেসব প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তরের ক্ষেত্রে আপনাকে বাই দ্বারা বর্ণনা করতে হচ্ছে। হোয়াই দিয়ে যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে উত্তরের শেষে আপনাকে বিকজ যুক্ত করতে হচ্ছে। এই এই খুচরা বিষয়গুলো যদিও খুব একটা আহামরি কোনো কৌশল না, তবুও এটা
গুরুত্বপূর্ণ কৌশলী। এর পরের প্রশ্নে যাই আমরা। এখানে একটা প্রশ্ন আছে যে why does the author call climate change a present reality but the nuclear war a future potential? লেখক কেন বলেছে ক্লাইমেট চেঞ্জ হলো বর্তমান বাস্তবতা আর নিউক্লিয়ার ওয়ার হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা? এটা কেন বলছে, কি মনে করে বলছে, তাই না? হোয়াই আছে না? আপনি সাদা মনে আগে সাবজেক্ট নেন। সাবজেক্ট কোনটা? দ্য অথর। ভার্ব কোনটা? কল। তাহলে আপনার এই ডাস তো আর লেখার দরকার নেই, আমি লিখলাম ক্যাপিটাল দিয়ে শুরু করলাম, দ্য অথর কলস climate change a present reality but nuclear war a future potential. why দিয়ে প্রশ্ন না, আপনি এখন বিকজ যোগ করে দেন। আমি না দিলাম বিকজ। কারণ কেন সে ক্লাইমেট চেঞ্জকে প্রেজেন্ট রিয়েলিটি বলছে আর কেন নিউক্লিয়ার ওয়ারকে বলছে ভবিষ্যৎ সম্ভাবনা? কারণ কি? হ্যাঁ, সে বলছে, এখন কারণটা আপনি যোগ করে দেন। কারণ হলো ক্লাইমেট চেঞ্জের যে এক্সপেরিমেন্টটা সেটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তাহলে আপনি লিখেন বিকজ দ্য, দেখে দেখে লিখেন, টেরিফাইং এক্সপেরিমেন্ট। আপনি টেরিফাইং এর জায়গায় টেরিবল লিখেন, ভয়াবহ। টেরিবল এক্সপেরিমেন্ট, কিসের এক্সপেরিমেন্ট? ওই যে ক্লাইমেট চেঞ্জের যে এক্সপেরিমেন্টটা। তো লিখে দেন অফ ক্লাইমেট চেঞ্জ, দ্য টেরিবল এক্সপেরিমেন্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের এই ভয়াবহ যে আপনার কি পরীক্ষাটা, এক্সপেরিমেন্টটা, সেটা হ্যাজ অলরেডি বিন স্টার্টেড। হ্যাজ অলরেডি বিন স্টার্টেড, এটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। স্টার্টেড না লিখে আপনি চাইলে এইখানকার ভার্বটা লিখতে পারেন সেট ইন মোশন। এটা তো আমরা গত ক্লাসে শিখেছি যে হ্যাজ অলরেডি বিন সেট ইন মোশন। তো আপনি চাইলে স্টার্টেডও লিখতে পারেন, যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ফাইন। আচ্ছা, এখন মানলাম এই কারণে ক্লাইমেট চেঞ্জকে প্রেজেন্ট রিয়েলিটি বলছে, তাহলে নিউক্লিয়ার ওয়ারকে কেন ফিউচার পোটেনশিয়াল বলছে সেটাও তো লিখতে হবে আপনাকে। এখন আপনি বলতে পারেন যে অ্যান্ড, এবং নিউক্লিয়ার ওয়ার এখনো ঘটেনি। তাহলে আপনি লিখতে পারেন অ্যান্ড নিউক্লিয়ার ওয়ার হ্যাজ নট অকার্ড ইয়েট, এখনো ঘটেনি। এই কারণে বলছে। এটা হচ্ছে কি, যারা বিগিনার লেভেলের তাদের প্রশ্নের উত্তর। বাট যারা একটু প্রো, যারা ফ্রি হ্যান্ড রাইটিং অলরেডি বস হয়ে গেছে, তারা কিন্তু এই প্রশ্নটাকে এত সহজ করে লিখবে না। এগুলোই লিখবে, বাট ভিন্ন স্টাইলে লিখবে। কেমন লিখবে জানতে চান? একটু বলি। তারা একটার সাথে একটা কারণ দিবে। তারা প্রথমে বলবে দ্য অথর কলস ক্লাইমেট চেঞ্জ আ প্রেজেন্ট রিয়ালিটি। এইখানেই সে লিখবে বিকজ, কারণ, অথবা লিখতে পারে অ্যাজ, যেহেতু ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অলরেডি বিন স্টার্টেড। এই বাক্যটা সেভাবেও লিখতে পারে অ্যাজ ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অলরেডি বিন স্টার্টেড, যেহেতু ক্লাইমেট চেঞ্জ ইতোমধ্যে শুরু হয়েছে, কমা চিহ্ন দিয়ে লিখলো দ্য অথর কলস ক্লাইমেট চেঞ্জ আ প্রেজেন্ট রিয়ালিটি। একটা লাইন হলো। এক লাইন স্পেস রেখে নিচে লাইনে গিয়ে লিখবে দ্য অথর অলসো কলস নিউক্লিয়ার ওয়ার আ ফিউচার পোটেনশিয়াল বিকজ নিউক্লিয়ার ওয়ার হ্যাজ নট অকার্ড ইয়েট, সেটা এখনো ঘটেনি। একই জিনিস সে একটু ভিন্ন ভিন্ন স্টাইলে লিখবে। এটা কি শেখাবো না? আমি শেখাবো, একদিনে সব হবে না। আজকে আমরা বেসিক বিষয়গুলো শিখতেছি, বেসিকটাই শিখি। অ্যাটলিস্ট আপনার জানাতে হলো যে হোয়াই দিয়ে প্রশ্ন হলে পুরোটা আগে লিখবেন, তারপর আপনি বিকজ দিয়ে উত্তরটুকু যোগ করবেন। ডে বাই ডে আমরা সব পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা তার পরের প্রশ্নে যাই। তার পরের প্রশ্নে কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক কনসেনসাস। মনে আছে কনসেনসাস মানে হচ্ছে কনকর্ড, ঐক্যমত, অ্যাবাউট দ্য কজ অফ ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের ঐক্যমত কি? যারা ধারাবাহিক পড়াশোনা করে তারা আমার প্রত্যেকটা ক্লাস উপভোগ করবে। যেমন আমি গত ক্লাসে প্রচুর ওয়ার্ড মিনিং লিখাইছি, ওগুলো যারা পড়ে ফেলছে তারা কিন্তু আমার আজকের ক্লাসটা খুব এনজয় করতেছে। এখন যারা গত ক্লাসের ওয়ার্ড পড়ে নাই তারা আমার আজকের ক্লাস এনজয় করবে না, শুধু পরিকল্পনা করবে কেমনে বলা যায় যে ইএনজি লার্নিং এর ক্লাসগুলো খুবই বিরক্তিকর। চিল্লায় বলেন ঠিক কিনা?
আপনাকে বলছি, ঠিক কি না? তাহলে সায়েন্টিফিক যে ঐক্যমত সেটা কি ছিল? এই যে ওয়ার্ড, আপনি ওয়ার্ডের উত্তরটা দিবেন শুধু। ওয়ার্ডের উত্তরটা হচ্ছে, তারা কি ঐক্যমত দিছে দেখি। তারা তারা এখানে একটা জিনিস বলছে, বলছে যে তারা বলেছে there is a scientific consensus that human activities, in particular the emission of greenhouse gases such as carbon dioxide, are causing Earth's climate to change at a frightening rate. তার মানে কার্বন ডাই অক্সাইডের কারণে ক্লাইমেট চেঞ্জটা ফ্রাইটেনিং রেটে বাড়তেছে, এইটাই মানুষের একটা কারণ। এ ব্যাপারে তারা একমত। তাহলে আপনি সুন্দর করে লিখতে পারেন যে, এই লাইনটা লিখে আসবেন। দেখেন কিভাবে লিখি। ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস, খেয়াল করেন, মানুষের মানবসৃষ্ট কারণে, ইন পার্টিকুলার বিশেষ করে, the emission of greenhouse gases এটা are causing ঘটাচ্ছে আর্থ ক্লাইমেট, পৃথিবীর ক্লাইমেটকে, বা আপনি বলতে পারেন এক কথায় যে আর চেঞ্জিং আর্থস ক্লাইমেট at a frightening rate. কি লিখছি? ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস, ইন পার্টিকুলার দ্য এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস আর চেঞ্জিং। আচ্ছা, তাহলে আপনি ডিউ টু না লিখলেও এখানে সমস্যা নাই, আপনি লিখেন হিউম্যান অ্যাক্টিভিটিস, ইন পার্টিকুলার দ্য এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস আর চেঞ্জিং আর্থস ক্লাইমেট অ্যাট আ ফ্রাইটেনিং রেট। এটাই তো মূল বক্তব্য না? এটা ইনভার্টেড কমার ভেতরে রাখলাম। এই বক্তব্যটার ব্যাপারে কোনো বিজ্ঞানী ভিন্ন মত না, সবাই বলছে হ্যাঁ ঠিক, এক কথাই ঠিক, মানুষের কারণেই ক্লাইমেট চেঞ্জটা ফ্রাইটেনিং রেটে পরিবর্তন হচ্ছে। এটাই তো বক্তব্য। এই যে ওয়াট আছে না, এই ওয়াটটুকুর উত্তর হচ্ছে এইটুকু, যে ওদের মতামতটা কি ছিল? ওদের মতামত ছিল মানুষের জন্য দায়ী। তাহলে আমি শুধু ওয়ার্ডের জায়গায় উত্তরটুকু ঢুকাই দিচ্ছি। এখন আমি যা আছে তাই লিখব। কি আছে বলেন? ইজ দ্য সাইন্টিফিক consensus about the cause of climate change. এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে ইনভার্টেড কমা কেন দিলেন? আমি এত বড় একটা বাক্য যদি ইনভার্টেড কমা না দিই, তাহলে তাদের বক্তব্যটা কি সেটা কি বোঝা যাবে? যাবে না। তাহলে সব বিজ্ঞানীদের মতামত হচ্ছে এইটা, এই জন্য এটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখছি। রাইখা এখন এই পুরোটাই হয়ে গেছে ধরেন বাক্যের একটা সাবজেক্ট, তারপরে ইজ ডট ডট ডট। এটা আপনি আরো অনেকভাবে 2-3 লাইনেও লিখতে পারেন, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আরো বিভিন্ন ওয়ে শিখব। আমার মনে হয় আপনারা এই প্রশ্নের উত্তরও বুঝে গেছেন। আচ্ছা, তাহলে একটা বিষয় লক্ষ্য করেন, আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো সলভ করলাম, এই প্রশ্নগুলো কিন্তু একদম বেসিক লেভেলের প্রশ্ন ছিল। অর্থাৎ কতটুকু বেসিক যদি বলি, কি বলবো, যে এটা আমি যদি ডিফিকাল্টি লেভেলের কথা বলি, আমি বলবো যে 0 লেভেল। এই 0 লেভেলের প্রশ্নগুলো যদি সলভ করা আপনার কাছে অনেক কঠিন হয়ে থাকে, তার মানে আপনাকে বুঝতে হবে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা না, আপনার বেসিক গ্রামারের অবস্থা ভয়াবহ খারাপ। আপনি বিশ্বাস না করলেও জোর করে বিশ্বাস করতে হবে।
কেউ কেউ মনে করে যে আমি ফ্রি রাইটিং শিখবো। ভাই আপনি শিখতে চাইলে তো হবে না, কিছু বিষয় লাগবে। ফর এক্সাম্পল, আপনি এরকম শার্ট বানাতে চান বা গেঞ্জি টি শার্ট বানাইতে চান, হ্যাঁ ভালো কথা, বানান। তো আপনি আসছেন আমার কাছে এটা শেখার জন্য, স্যার আমি শেখাবো। আপনি শুধু খালি হাতে আসলে পারবো? পারবো না। এটা শেখার জন্য আপনাকে কিছু সুতা নিয়ে আসতে হবে। সেটা বুনন করার জন্য যে পদ্ধতিটুকু সেটা আপনার মাথায় থাকতে হবে। আমি আপনাকে মেশিন সামনে নিয়ে দেখাবো যে কিভাবে করতে হয়। এখন এটা বুনন করার সুতাই আপনি নিয়ে আসেন নাই আমার কাছে, আমি আপনাকে কি দিয়ে দেখাবো? আচ্ছা, আরেকটা বিষয় লক্ষ্য করছি আমি, অনেকের মধ্যে ধৈর্য কম থাকে। একটা ক্লাস করেই ভাবে আমি শিখলাম না কেন। রাইটিং কখনো এক ক্লাসে হবে না। আমার পুরো কোর্সে যতগুলো ক্লাস আছে A to Z সব ক্লাস করার পর একদিন আপনার উপলব্ধি হবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি। এই জার্নিটুকু সবাই করতে পারে না। 2-4টা ক্লাস করার পর হতাশ, পারি না, আমার দ্বারা হবে না। রাইটিং এমন না ভাই, এটা হচ্ছে গান শেখার মতো। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যে আপনাকে একদিনে রবীন্দ্রসঙ্গীত বা কোনো গান শেখাই দিতে পারবে? হয়তো পারবে, তার গলায় সুন্দর শোনাবে, আপনার গলায় সুন্দর শোনাবে না। কেন? কারণ আপনি তো পারবেন না। গান শেখার মতোই রাইটিং শেখা, কারণ এটা একটা আর্ট, শিল্প, এটা কখনো একদিনে হবে না। একটু একটু স্যার আজকের ক্লাস করে যদি আপনার, স্যার আজকের ক্লাস করে আপনি কিছুই শেখেন নাই, শুধু এইটুকু আপনি নতুন করে হয়তো বা উপলব্ধি করছেন যে হোয়াই দিয়ে প্রশ্ন হলে শেষে বিকজ হবে, আর হাউ দিয়ে প্রশ্ন হলে বাই দিয়ে লিখবো। আর এটা শিখছেন হয়তো বা যে প্রশ্নের মধ্যেই উত্তর অনেকটা থাকে, এটা বোঝা যায়। এইটুকুই আপনার অর্জন। পুরো ক্লাসে যদি আপনার 5% অর্জন হয়, দ্যাট ইজ এনাফ ফর ইউ। এক ক্লাসে যদি 5% হয়, পরের ক্লাসে আরো 5%, তারপরের ক্লাসে আরো 5%, সো এভাবে 100% হয়ে যাবে ইনশাল্লাহ। বলা যায় থিমেটিক কোশ্চেন্স কিভাবে সলভ করব, তার উপর আজকে এটা একদম বেসিক ক্লাস এবং প্রথম ক্লাস। তার মানে শুরু হলো যাত্রা মাত্র। আমরা পরবর্তী রিডিং কম্প্রিহেনশনের ক্লাসে আরো কঠিন কঠিন থিমেটিক কোশ্চেন সলভ করে শিখব, যেগুলো চাইলেই প্যাসেজ দেখে দেখে লেখা যায় না, বরং নিজের মতো করে বুদ্ধি খাটিয়ে লিখতে হয়। এ ধরনের প্রশ্ন আমরা ফেস করব। আজকের ক্লাসটি এতটুকু পর্যন্তই ছিল। আমার উদ্দেশ্য ছিল শুধু ইন্ট্রোডাকশন টু প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং এর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেয়া, আর কিচ্ছু না। আজকের ক্লাস যদি কেউ মনে করে যে থিমেটিক কোশ্চেন উত্তর লেখার কৌশল শেখার ক্লাস, আমি বলবো না। আজকের ক্লাস শুধু প্যারাফ্রেজিং এর সাথে একটু পরিচয়, থিমেটিক কোশ্চেনের সাথে একটু পরিচয়, আর কিচ্ছু না। সো আজকে ক্লাসটি কেমন লাগলো আপনারা জানাতে পারেন অবশ্যই। আমাদের সাথে রিচ করার জন্য অনেক উপায় আছে। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের কি যেন বলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে নক করে একটু জানাবেন কমেন্ট। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সব শেষ পর্যন্ত যারা আছেন তাদের কি অবস্থা বলেন? হুম। হুম।